নমস্কার, স্যান্দন টিভির পর্দায় রয়েছে আমি দীপান্বিতা। চোখ রাখবো প্রাইম নিউজে। জলের পাম্প বিকল হওয়ায় ডায়ালিসিস পরিষেবার ক্ষেত্রে চরম দুর্ভোগে মুখে পড়তে হচ্ছে রোগীদের। ঘটনা রাজধানীর প্রধান সরকারি হাসপাতাল হিসেবে পরিচিত জিবি হাসপাতালে। রাজধানীর প্রধান সরকারি হাসপাতাল হিসেবে পরিচিত জিবি হাসপাতাল আর প্রধান সরকারি হাসপাতালে গত বেশ কয়েক মাস ধরে পানীয় জলের পাম্প বিকল হয়ে পড়েছে, যার কারণে ডায়ালিসিস পরিষেবার ক্ষেত্রে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে রোগীদের। পর্যাপ্ত পরিমাণে জল না থাকার কারণে ডায়ালিসিস করাতে আসা রোগীদের দীর্ঘক্ষণ বসে থাকতে হচ্ছে, এমনটাই অভিযোগ রোগীর আত্মীয় পরিজনদের। রোগীর পরিজনেরা ডায়ালিসিস বিভাগের দায়িত্বে থাকা কর্মীদের জিজ্ঞাসা করলে তারা স্পষ্ট জানিয়ে দেয়, জলের সংকট কেটে না উঠলে এ সমস্যা দূর হবে না, আর এই সমস্যা নিরসনে কোনো উপায় নেই তাদের কাছে। জলের পরিষেবা যখন স্বাভাবিক ছিল তখন 4 ঘণ্টা করে সময় দেওয়া হতো, আর বর্তমানে 3 ঘণ্টা করে সময় দেওয়া হচ্ছে। রোগীর আত্মীয় পরিজনদের বক্তব্য, 4 ঘণ্টা দিলে রোগী সুস্থ থাকে, আর 3 ঘণ্টা করে দেওয়ায় সমস্যার মুখে পড়তে হচ্ছে রোগীদের। তারা তো আমরা কি তা করবো, আমরা জল নাই, আমরা কেমনি পেশেন্টের না ঢুকাম, 2জন 4জন করে ঢুকায়, এটা করতে করতে দেরি হয়। এত রুগীর কিরকম কষ্ট হতেছে? রুগীর তো খাওয়া দাওয়া হয় না, অনেক সময় তো আমরা পেশেন্টের আজকে জ্বর উঠে গেছে, আইতে সুবিধা হয়, রিজার্ভ গাড়ি আইসি, তাই সময় হয়ে যায়। কোনখান থেকে আইছেন? আমরা জীবননগর থেকে আইসি। কত ঘন্টা হয়েছে আইছেন? আমরা আইসি আজকে একটু তাড়াতাড়ি আইসি, তো ওখানে বসছি 11টার সময়। এখন অব্দি কি মানে ডায়ালিসিস শুরু হয়েছে? কি চান মানে আপনারা কি দাবি আপনাদের? আমরা তো জলটা সবসময় থাকলে তো আমরা আয়ার বইয়ে তেমন লাগে না, ফট করে একটু বয়া লাগে, তারা নিয়ে পেশেন্ট আরো বইয়া দেয় ডায়ালিসিস 4 ঘন্টা দিত, এই ঘন্টা আজকে 3 মাস ধরে এই 3 ঘন্টা দিই। তখন জল নাই, আইলে আমরা তারা জিজ্ঞেস করলে তারা জল নাই, বল জল আমরা রেডি করে আমরা ডাকি, তারা ভিতরে গেলেই জল নাই, জলের লেগে হয় না। প্রথম যে ডায়ালিসিস করতেন কতক্ষণ সময় দেওয়া হয়েছে? প্রথম 4 ঘন্টা দিচ্ছি, এখন কতটুকু দেওয়া হয়? এখন 3 ঘন্টা দেয়। এখন তো শুনতে পাচ্ছি যে আরো কমিয়ে দেওয়া হয়েছে, রোগীর কিরকম কষ্ট হবে? রুগীর তো কষ্ট হইব, 4 ঘন্টার জায়গায় তারা 3 ঘন্টা দিতে আসছে। 4 ঘন্টা দিলে তো আমরা রুগীরা সুস্থ থাকে, 3 ঘন্টা দিলে তো রুগীটা সুস্থ হয়ে যায়। ডায়ালিসিস আসার করতে প্রথম তো 4 ঘন্টা, এখন কতটুকু সময় দেওয়া হয়? তো গত রাতে কইলা গেছি আমি 3 ঘন্টার সময় দিয়েছি। এর মধ্যে ইদানিংকালে 2.5 ঘন্টাও দেওয়া হইতেছে। এই যে সময় যে কবে নাগাদ জলের পাম্প সচল হবে কিংবা জলের সংকট মোচন হবে, এ বিষয়ে কর্মীদের কাছ থেকে কোনো ধরনের সদুত্তর পায়নি রোগীর আত্মীয় পরিজনেরা। রাজ্য স্বাস্থ্য পরিষেবাকে উন্নত মানে পৌঁছে দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা যথেষ্ট সচেতন ভূমিকা পালন করতে চলেছেন। গত কয়েকদিন আগেও মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা পরিদর্শন করেছেন আগরতলার জিবি হাসপাতাল। সে সময় জিবি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক থেকে শুরু করে মেডিকেল সুপার বড়াই করে দাবি করেছেন জিবি হাসপাতালে উন্নত মানের চিকিৎসা পরিষেবা প্রদান করা হচ্ছে রোগীদের। অথচ প্রায় 3 মাস ধরে জলের পাম্প বিকল থাকার কারণে ডায়ালিসিস করাতে আসা রোগীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। এ নিয়ে কোন রকম হেলদোল নেই বিশেষজ্ঞ চিকিৎসক থেকে শুরু করে মেডিকেল সুপারের, বরং প্রতি সপ্তাহে তিনি সাংবাদিক সম্মেলন করে জিবি হাসপাতালের উন্নত মানের চিকিৎসা পরিষেবা প্রদানের বিষয়টি নিয়ে গুণগান করে থাকেন। রাজ্যের প্রথম রেফারেল হাসপাতাল হিসেবে পরিচিত জিবি হাসপাতালে ডায়ালিসিস পরিষেবার মতো জরুরি পরিষেবা যদি এভাবে মুখ থুবড়ে পড়ে, তাহলে উন্নত মানের চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য রোগীরা কোথায় গিয়ে মাথা ঠেকাবেন? এ প্রশ্নটা এখন মাথা চাড়া দিয়ে উঠছে শুভবুদ্ধি সম্পন্ন মহলে। স্যান্দন টিভি। সকাল 5টা থেকে দুপুর 3টা পর্যন্ত নেই বিদ্যুৎ পরিষেবা। ঘণ্টার পর ঘণ্টা পেট্রোল ও সিএনজি গ্যাসের জন্য দাঁড়িয়ে থাকে যান চালকরা। অবশেষে সড়ক অবরোধ করতে বাধ্য হয় তারা। তাদের অভিযোগ, কোনো ঘোষণা না করে বিদ্যুৎ পরিষেবা শাটডাউন করে রাখা হয়েছিল। সিএনজি গ্যাসের জন্য 10 ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে অবশেষে বিভিন্ন যানবাহন চালকরা মেলাঘর পেট্রোল পাম্পের সামনে রাস্তা অবরোধে বসে। আর রাস্তা অবরোধে বসার 5 থেকে 10 মিনিটের মধ্যে বিদ্যুৎ চলে আসে। তখন পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিকে পেট্রোল পাম্পে ম্যানেজারের সাথে কথা বলতে গেলে ম্যানেজারকে খুঁজে পায়নি।
যান চালকদের অভিযোগ, পেট্রোল পাম্পে জেনারেটর থাকার সত্ত্বেও জেনারেটর দিয়ে তাদের গ্যাস দেওয়া হয়নি। বিদ্যুৎ নিগমের কর্মীদের ফোন করলে তারা এসে সমস্যার সুরাহা করেনি। দিনভর লাইনে দাঁড়িয়ে থেকে নাজেহাল অবস্থা তাদের। এমনকি এদিন তারা কোনো গাড়িও চালাতে পারেনি। যদি সময়মতো গ্যাস পেয়ে যেত তাহলে সেদিন দিনভর গাড়ি চালিয়ে দৈনিক মজুরি পেয়ে যেত। তবু সকাল থেকে অপেক্ষায় ছিল তারা, কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করে তারা পথ অবরোধ করতে বাধ্য হয়েছে বলে জানায়। মর্নিং এ 5টা থেকে সবাই লাইন ধরে রয়েছে, কারেন্ট দিচ্ছি বিনা ইনফরমেশনে হেরা কারেন্ট কেটে রাখছে। কিসের জন্য লাইন দিচ্ছেন এটা হেরা জানে। বারবার হেরার লগে কন্ট্যাক্ট করা হয়েছে। আপনারা লাইন ধরছেন কিসের জন্য? লাইন ধরছে আমরা সকালে 5টা থেকে আমরা 2টা অবধি অপেক্ষা করছি, সবাই আমরা ইনফর্ম করছি কারেন্ট দিতে আসে না। ইভেন ম্যানেজারের সাথে কথা হয়েছে, হেরা কোনো কিছুতে জানে না। কইতাছে যে 5টার পরে হেরা কারেন্ট দিব। এর মাঝখানে 9টা থেকে 9:30টার ভিতরে ইলেকট্রিক অফিসে একটা গাড়ি ছিল, 5 মিনিট মানে হেরা কারেন্টের লাইন দিয়ে হেরার গাড়িটা হেরা ফুল করে গেছে, পরে দিয়ে আবার লাইন কেটে দিছে। তো এখন যে পরিস্থিতি আমরা সবাই না খাইয়ে রয়েছি সকাল থেকে। কিসের জন্য রয়েছেন? গ্যাস ঢুকার জন্য? হ্যাঁ গ্যাস। ইভেন পেট্রোলও নাই। পেট্রোলের এটা তো সবখানে সমস্যা, এটা কোনো ম্যাটার না, কিন্তু গ্যাসের যে সমস্যাটা আজকে তো এমন কোনো ঝড় তুফান হয়েছে না যার লাগে যে কারেন্ট কাটতে লাগবে। আর যদি কারেন্ট কাটতে হয় তো আগে থেকে ইনফরমেশন দিতে লাগে মাইকিং করে। ইভেন বিউসি কর্তৃপক্ষেরও কিছু গাফিলতি আছে। যদি হেরার ব্যাকআপ হিসাবে জেনারেটরও নাই, যে জেনারেটর আছে হেরা কই যাচ্ছে এটা নিয়ে নাকি লোড লয় না। যদি লোড না লয় তাহলে জেনারেটর কেন রাখছে? এখন যে বিষয়টা যার কারণে আমরা সবাই বাধ্য হইয়া সবাই একমত হয়ে আমরা রাস্তা অবরোধ করছি। ইভেন যেগুলো রুগীর গাড়ি আইছিল, যতগুলো ইমার্জেন্সি গাড়ি আছিল সবগুলো পাস দেওয়া হয়েছে, পিএস এর গাড়ি, থানার গাড়ি, যতগুলো। পরবর্তী সময় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হওয়ার পর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা যান চালকরা ধারাবাহিকভাবে গ্যাস গাড়িতে ঢোকাতে সফল হয়। ব্যুরো রিপোর্ট, স্যান্দন টিভি। লক্ষাধিক টাকার বিলিতি মদ সহ 2টি গাড়িকে আটক করে ধর্মনগর থানার পুলিশ। ঘটনা শনিবার বিকেলে। ধর্মনগর থানা পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সাফল্য আদায় করে 2টি গাড়ি সহ আটক করা হয় 2জনকে। গাড়ি দুটি মিজোরামের উদ্দেশ্যে রওনা হয়েছিল। খবর আছে তো এই খবরের ভিত্তিতে আমরা 2টা গাড়ি এমজেড নাম্বারের আটক করি এবং এগুলোকে আমরা যখন সার্চ করি তো প্রায় 1 লক্ষাধিক টাকার মতো মদ আমরা ওই গাড়িগুলো থেকে উদ্ধার করতে পারি। আমরা 2জনকে এখন থানাতে এনেছি। এয়ারপোর্ট থানার বিরুদ্ধে হয়রানি করার অভিযোগ তুলল ভারতরত্ন সংঘ ক্লাবের সম্পাদক দুর্গা প্রসন্ন দেবগুলি কাণ্ডে মূল অভিযুক্ত শুটার আকাশ কোরের স্ত্রী অঙ্কিতা ঘোষ। শনিবার অভিযুক্ত আকাশ কোরকে আদালতে তোলে পুলিশ। আকাশ কোরের স্ত্রী অঙ্কিতা ঘোষ সে মুহূর্তে আদালতেই ছিল। অঙ্কিতা ঘোষ সাংবাদিকদের জানিয়েছে তিনি উষাবাজার স্থিত তার শ্বশুর বাড়ি থেকে 2 দিনের জন্য এসেছেন পশ্চিম ভুবনবন স্থিত তার বাবার বাড়িতে। এয়ারপোর্ট থানার পুলিশ অঙ্কিতা ঘোষের উপর সাদা কাগজে দরখাস্ত করার জন্য চাপ সৃষ্টি করে চলেছে। এয়ারপোর্ট থানার পুলিশ সিজার কপি ছাড়াই তার কাছ থেকে মোবাইল নিয়ে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করে চলেছে বলেও অভিযোগ তোলেন মূল অভিযুক্ত আকাশ কোরের স্ত্রী অঙ্কিতা ঘোষ। এমনকি সাদা কাগজে দরখাস্ত করার জন্য চাপ সৃষ্টি করা হয় অঙ্কিতা ঘোষের মা অপর্ণা আচার্য ঘোষের উপর। শনিবার আদালতের দাঁড়িয়ে এয়ারপোর্ট থানার পুলিশের বিরুদ্ধে এমনই অভিযোগ তুললেন অঙ্কিতা ঘোষ নিজেই। মানে আমরা ব্ল্যাঙ্ক পেপারে শুরু করতাম, তারা আমার মোবাইলটা ফার্স্ট আমরা দিয়ে গেছে আপনার মোবাইলটা দেন, তো আমি আজ ইউজুয়ালি মোবাইলটা আমি দিয়ে দিছি। তো তারা বলতেছে তারা শুধু শুধু কি জানেন লেখছে না ফার্স্টে, তো বলতেছে এটার মধ্যে একটা সই করেন। প্রেসার গেট কে করছে? এয়ারপোর্ট পিএসএফ। হ্যাঁ, তো তারা বলতেছে কি সই করেন। আমি আর বাবা বলছি ব্ল্যাঙ্ক পেপার তো আমি সই করতাম না, স্যারের পারমিশন ছাড়া আমি কোনো কিছুর মধ্যে সই করতাম না। তো তারা বলতে ঠিক আছে তুলে দেন। তো এরপর যিনি এটা লেখছে আমার নাম কইছে, মোবাইল নাম্বার লইছে, একটু লেখছে, লিখে সেরে এরপর আবার বলতেছে, এরপর আমার কিছু জিজ্ঞেস করছে না। তো তারা কি করছে মোবাইল যদি চেক করে আমার সামনে চেক করবো, বাট তারা কি করছে আমার বাড়ির মধ্যে একটা গলি আছে, তারা একটু দূরে যায় না, মোবাইলটা নিয়ে একটু দূরে যেতে চায়। তো আমরাও তাদের তাইনার সঙ্গে সঙ্গে গেছি, আমি আমার বাবা আমার একটা কাকা ছিল একসঙ্গে গেছি। তো তারা এমন কিছুই কইছে না, মোবাইলটাও কাটছে না, এমন কিছু করছে। বাট লক আমি 3-4 বার তারা দেখাই দিচ্ছি লকটা কেমনি, লকটা আবার প্যাটার্ন করছে খাতার মধ্যে। মোবাইল আমার আছে। তো তারা কিছু করছে না, বাট দেখতেছে যেহেতু আমি স্যারের সঙ্গে কথা বলছি, স্যার তারা তো মনে করতেছে আমি যেটা করতাম, তো স্যারে করছে সিজার কপি ছাড়া তুমি কিছু মতো আমি সিগনেচার করতাম না, ব্ল্যাঙ্ক পেপার তো না ওই আমি করছি না, আমিও কিছু করছি না। তো তারা একটু পরে মনে করো আধা ঘন্টা 45 মিনিট পরে তারা যেটা করছে কোনো কথাবার্তা নাই, জাস্ট কি জানি একটু কাটার মধ্যে হেডফোন ঢুকে কার সঙ্গে যেন দূরে গিয়ে কথা কয় ওই আয়া তুলে দিয়ালাম। যে দেখছিলাম স্যারের সঙ্গে কথা কইছি একটা মহিলা ছিল কষ্ট করে তাহলে করতেছে দিয়ালাম।
আপনি দিতেন না মোবাইল, আমি না সিজার কপি দেন তাহলে আমি মোবাইল দিয়ে দেবো। ওই এবার তারা গেছে। আপনার ফ্যামিলির অন্য কেউ কোনো? হ্যাঁ, আজকে আবার আমরা বাড়িতে গেছিলাম, আমি তো কোর্টে পড়ছি, আমার মা ছিল, আমার ছোট যেটা তো বোনা ছিল, তো মায়ে গিয়া ঘরের মধ্যে ভিক্ষা একটু চুকিষ্টি দেখছে, এমন কিছু না যে অনেক কিছু দেখছে, এমন কিছু করছে না, চুকিষ্টি দেখা কইতেছে আপনি সই করেন। মা কইতেছে আমি আমার মেয়ের সঙ্গে কথা নয় করতে সই করতাম না, আমি মেয়ের জিজ্ঞেস করলে আমার ফোন করছে, তো আমি কইছি তাহলে কিছু লেখা থাকলে আমার এটা ফটোকপি তুলে পাঠাও, আমি স্যারে দেখাই। বাট তারা এটা দিতেছে না, তার ফটোকপিও তুলতে দিতেছে না, কি লেখছে তারা কিছু লেখছে না, তারা জাস্ট ডেটটা লেখছে আর কিছু লেখছে না। তো তারা কি লিখে আমার বাড়িতে প্রেশার ক্রিয়েট করতেছে, ব্ল্যাঙ্ক পেপার মধ্যে সিগনেচার করতাম, এটা যদি আপনার একটু দেখেন তাহলে খুব ভালো। তো আজকে এই ব্যবহারে মার ফিটটিট হয়ে গেছে, মার শরীর প্রচন্ড খারাপ। আমি এখন কোর্টের থেকে সুজা বাড়ির যে মুগিয়ে মারে ডাক্তার দেওয়া মরকে, তারা এত প্রেশার ক্রিয়েট করতেছে, যেহেতু আমরা রেগুলিকে প্রেশার দিতেছে। আমি একটা স্টুডেন্ট, আমাদের ছোট্ট একটা বাচ্চা আছে, বাচ্চা 2 বছর কমপ্লিট হচ্ছে না। রাজ্যে এলেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত স্মৃতি রেখা চাকমা। শনিবার বিমানবন্দরে পা রাখার পরে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত স্মৃতি রেখা চাকমা ভাসলেন শুভেচ্ছার জোয়ারে। বিমানবন্দরে তাকে স্বাগত জানালেন পরিবারের সদস্য সহ বিশিষ্টজনেরা। চাকমা সম্প্রদায়ের মধ্যে স্মৃতিরেখা চাকমাই এই প্রথম ব্যক্তি যিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। আর এই সম্মানে ভূষিত হয়ে তিনি পুরোপুরি খুশি। তিনি এর আগেও জাতীয় স্তরে বহু সম্মান লাভ করেছেন। এবারে রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়ে রীতিমতো অভিভূত হয়ে ওঠেন। অনেক অনেক ভালো, মানে বসাও প্রকাশ করা যায় না। পদ্মশ্রী পুরস্কার ভাজে যতটুকু খুশি হয়েছি, এই 5 ডবল খুশি হয়েছি। আমরা লোকজন দেখি, আমার সজাতি দেখি, আপনারা দেখি আরো বেশি খুশি হয়েছি। আমি তো চাই, আমি কেন আমি পদ্মশ্রী পুরস্কার পাইছি, আমি পদ্মশ্রী পুরস্কার পাইছি উইদিন ডিজাইন এমনকি ন্যাচারাল ডাইং দুটা আমার কাছে আছে। এর কারণে আমি দুটা আমি ইউজ করি, ব্যবহার করি। এর কারণে আমি সানকবির এওয়ার্ড হিসেবে গোল্ড মেডেল পাইছি। এটা হচ্ছে গোল্ড মেডেলও পাইছি, ন্যাশনাল অ্যাওয়ার্ড গোল্ড মেডেল আর অ্যাওয়ার্ড পাইছি অল ইন্ডিয়া ক্রাফট কাউন্সিল তরফ থেকে, এটাও মানে অ্যাওয়ার্ড। আমি তো তারাদের বলতেছি, আমি তারা আসক, আমার দ্বারা আসক, আমি শিখামো, দেখামো, আমি আসি ট্রেনিং করামো। এটা হচ্ছে আমার উদ্দেশ্য। এরকম উদ্দেশ্য আছে বললে আমি আগেও ঘরে ট্রেনিং করাইছি। আমার স্টুডেন্ট অ্যাওয়ার্ড পাইছে 2002-এ এক স্টুডেন্ট পাইছিল, 2003-এ এক স্টুডেন্ট, 2006-এ এক স্টুডেন্ট। মধুপুর এলাকার বাসিন্দা কার্তিক দেববর্মার নাবালিকা কন্যাকে গত 10 দিন আগে মিয়াপাড়ার একটি ছেলে অপহরণ করে নিয়ে যায়। এই অপহরণ কাণ্ডের পেছনে জড়িত রয়েছে আরও 3 জন ব্যক্তি সহ ছেলেটির বাবাও। কিন্তু মধুপুর থানার অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলেও আজ পর্যন্ত পুলিশ এই নাবালিকা কন্যাকে খুঁজে বের করতে পারেনি। উল্টো ছেলেটির তরফে নাবালিকা কন্যার মাকে হুমকি দেওয়া হচ্ছে। এ মামলা তুলে নেওয়ার জন্য মামলাটি তুলে না নিলে মেয়েকে প্রাণে মেরে ফেলা হবে বলেও হুমকি দেওয়া হচ্ছে ছেলেটির তরফে। শনিবার মধুপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে গোটা বিষয়টি নিয়ে কথা বলে হিন্দু সংগঠনের কার্যকর্তারা। তারা মধুপুর থানাকে 2 দিনের সময়সীমা বেঁধে দেয়। 2 দিনের মধ্যে এই নাবালিকা কন্যাকে উদ্ধার করতে না পারলে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে হুমকি সুরে জানিয়েছেন। এফআইআর করা সত্ত্বেও এখন পর্যন্ত মেয়ের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। এমনকি আমরা সমস্ত হিন্দু সংগঠনের এবং হিন্দু কার্যকর্তারা আমরা আজকে থানাতে এসে বরবাবুর কাছে আমরা একটা মেসেজ দিয়েছি যে 2 দিনের মধ্যে যদি কোনো এই নাতাশা দেববর্মা কোনো উদ্ধার না হয় তাহলে আমরা আমাদের উদ্দেশ্যকে সামনে রেখে এমন কিছু আন্দোলন সংগঠিত করব যাতে করে এই মধুপুরবাসী স্মরণীয় হয়ে থাকে। আর আমরা বলে দিতে চাই, এই ধরনের কোনো হিন্দু মেয়ে কোথাও যদি লাভজাদের শিকার হয় তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। আর দেখুন যে এফআইআর নিয়েছেন, কিন্তু নেওয়া সত্ত্বেও ছেলে বারবার মেয়ের মাকে ফোন করে হুমকি দিচ্ছে এফআইআর তুলে নেওয়ার জন্য, নয়তোবা প্রাণে মারার জন্য, প্রাণে মেরে ফেলবে। কিন্তু বারবার প্রশাসনের দ্বারস্থ হওয়া সত্ত্বেও উনি কোনো ধরনের সন্তুষ্টিজনক উত্তর পাচ্ছে না। আমরা
জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হল এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম রঞ্জিত দাস। ঘটনা শনিবার সন্ধ্যায় উদয়পুর মহকুমার বাগমা পুলিশ ফাঁড়ির থানাধীন বাগমা বাজার সংলগ্ন সৎসঙ্গ আশ্রমের সামনে আগরতলা সাবরুম জাতীয় সড়কে। ঘটনার বিবরণে জানা যায়, গত বেশ কিছুদিন যাবৎ বন দপ্তরের অধীনে কিছু শ্রমিক রাস্তার পাশে লাগানো বিভিন্ন ফুল অন্যান্য গাছ পরিষ্কার করতে আসেন। অন্যান্য দিনের মতো শনিবার সন্ধ্যায় কাজ শেষ করে পুনরায় বাগমা বাজারের দিকে যাচ্ছিলেন। অভিযোগ, সে সময় TR07E 4694 নম্বরের একটি বাইক দ্রুতগতিতে এসে শ্রমিকটিকে সজোরে ধাক্কা দেয়। তাতে সৎসঙ্গ আশ্রমের সামনে জাতীয় সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে শ্রমিকটি। দুর্ঘটনায় প্রত্যক্ষ করে পার্শ্ববর্তী লোকজন ছুটে যায়। খবর দেওয়া হয় উদয়পুর দমকল কর্মীদের। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার পূর্বে অপর একটি গাড়িতে করে রক্তাক্ত অবস্থায় রঞ্জিত দাসকে নিয়ে যাওয়া হয় গোমতী জেলা হাসপাতালে। জেলা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করে দেন। পুলিশ আঘাতপ্রাপ্ত বাইকটিকে আটক করে থানায় নিয়ে যায়। জানা গেছে, বাইক দুর্ঘটনায় মৃত শ্রমিক রঞ্জিত দাসের বাড়ি দক্ষিণ জেলার বিলোনিয়া থানাধীন সাউথ সোনাইছড়ি এলাকায়। তিনি ওই এলাকার অন্যান্য শ্রমিকদের সাথে থেকে বন দপ্তরের অধীন কাজ করতেন। জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে পথ চলতি সাধারণ মানুষের মধ্যে। দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে অন্যান্য সহকর্মী থেকে শুরু করে পরিবার পরিজনদের মধ্যে। দুর্ঘটনাটা ঘটেছে বাগমা সৎসঙ্গ আশ্রমের সামনে। আর আমরা স্পটে এসে আমাদের যে বাইকটা আমরা রিকভারি করছি। রঞ্জিত দাস। এখন কি আপনারা তদন্ত চালাচ্ছেন ঘটনা? হ্যাঁ, আমরা এখন তদন্ত চালাচ্ছি। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। শুভরাত্রি।